গুড ইভিনিং অল। এস দ্য কম্পিটিশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। অ্যান্ড যেমনটা আমরা প্রমিস করেছিলাম, আবারও ফুড এসআই 2019-এর পেপারের ম্যাথসের পার্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে আমি চলে এসেছি। তোমাদের আজকের কোশ্চেন সলভের জন্য আমি মেন যেটা নিয়েছি হচ্ছে 15টা কোশ্চেন। তো টোটাল ফুড এসআই এর তোমরা যদি গতবারের সিলেবাস দেখে থাকো এবং কোশ্চেন প্যাটার্ন দেখে থাকো, তো এবারেও যদি পিএসসি কোনো রকম চেঞ্জেস না করে তো সেম প্যাটার্নে চলবার চান্স ম্যাক্সিমাম। যদি কোনো চেঞ্জেস হয়ও, সেটা সিলেবাসে বা প্যাটার্নে চেঞ্জেস হয়ও, তো আমরা সেই রকমই প্র্যাকটিস করবো বা আমরা সেরকম নিজেদের প্রিপারেশন বানাবো। এবং তোমাদের জন্য ফুড এসআই এর একটা প্রিপারেশন রিলেটেড স্ট্র্যাটেজি ভিডিও বা কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, কতটা পড়বো, দুটো পার্ট মেন, যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। তো জেনারেল স্টাডিজে কী কী থেকে কোশ্চেন সব থেকে বেশি আসে, লাস্ট দুটো বছরের অ্যানালিসিস 2014 অ্যান্ড 2019-এর অ্যানালিসিস করে যে কোন কোন টপিক বা কোন কোন পার্ট আমরা বেশি জোর দেবো, কোনগুলোকে আমরা চাইলে নাও দেখে যেতে পারি, কারণ জেনারেল স্টাডিজ একটা হিউজ পোর্শন। সেখানে হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুই পড়তে পারে, স্ট্যাটিক তো পড়তেই পারে। তো সেই হিসেবে কোনটা পড়বো কোনটা ছাড়বো সেটা তোমাদের একটা গাইড করার জন্য আমরা একটা ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। আমরা আসলে অপেক্ষা করছি অফিসিয়াল নোটিফিকেশানের। অফিসিয়াল নোটিফিকেশান চলে এলেই আমরা এই ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করব, এবং এই ভিডিওটা থ্রু গেলে তোমরা জানতে পারবে যে কীভাবে প্রিপারেশান করলে তোমরা ক্র্যাক করতে পারো ইজিলি। যেহেতু অলমোস্ট 3-4 বছর পর পিএসসি নোটিফিকেশান বার করছে ফুড এসআইয়ের, তো আশা করা যায় এবারে ভ্যাকেন্সি ভালো রকম থাকতে পারে। এবং ভ্যাকেন্সি যদি ভালো রকম থাকে তো কম্পিটিশান ডেফিনেটলি খুব ভালো রকম কম্পিটিশান হবে, কাট থ্রোট কম্পিটিশান যেটাকে বলে। বাট স্টিল তোমাদের যদি ঠিকঠাক গাইডেন্স পাওয়া যায় বা ঠিকঠাক যদি তোমরা মেথড ফলো করো, তো তোমাদের এই এক্সাম কোয়ালিফাই করাটা খুব একটা কঠিন হবে না। তো দেখো, ম্যাথামেটিক্স এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ 50টা কোশ্চেন আমি যদি ধরে নিই গত বছরের প্যাটার্ন, মানে গত যে লাস্ট এক্সাম হয়েছে তার প্যাটার্নই যদি মেনটেন হয়, তো ম্যাথামেটিক্সের এখানে অ্যারিথমেটিক পার্টটুকু শুধু থাকবে, এবং অ্যারিথমেটিক পার্টের 50টা কোশ্চেন থাকবে। তো তুমি বুঝতেই পারছো অ্যারিথমেটিক পার্ট পাটিগণিতের মধ্যে কী কী চ্যাপ্টার থাকছে। তো স্টার্টিং ফ্রম পার্সেন্টেজ, রেশিও, দেন প্রফিট অ্যান্ড লস, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, অ্যাভারেজ, এগুলো মোটামুটি তোমাদের থাকবে। অ্যান্ড মিক্সচার থাকবে। তো একদম বেসিক অ্যারিথমেটিক বলতে যেটাকে বুঝি, ক্লাস 10 অবধি আমরা যে পাটিগণিত করে এসেছি সেটা থাকবে। যেহেতু সিলেবাসে পার্টিকুলারলি মেনশন করাই আছে যে অ্যারিথমেটিক, তো আশাই করা যায় সিলেবাস যদি সেম থাকে এবারেও, তো অ্যালজেব্রা বলো কি ট্রিগোনোমেট্রি বলো, এইসব কোশ্চেন কোনো কিছু আসবে না। ঠিক আছে, তো বেসিক কোশ্চেনই আসবে, পার্টনারশিপ, এজ, রেশিওর যে সাবসিকোয়েন্ট চ্যাপ্টার্সগুলো যেগুলো রেশিও থেকেই তৈরি হয়, তো সেই সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো যদি তোমাদের এই সমস্ত বেসিক চ্যাপ্টারগুলো খুব ভালো করে করা থাকে, রেশিও, পার্সেন্টেজ, তো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 50টা কোশ্চেনের 50টাই তোমরা করে আসতে পারবে। তো আমার এই ইন্ট্রোডাকশানে এত কথা বলার কারণ এটাই যে 50টা কোশ্চেন কিন্তু তোমরা সবাই করে আসতে পারবে। বাট প্রবলেম যেটা তোমরা এক্সামে ফেস করবে, তোমার মনে হবে যে 50টা কোশ্চেন ঘরে বসে করলে আমি হয়তো সবকটাই করে আসতে পারতাম। বাট এক্সামের টাইমের মধ্যে 50টা কোশ্চেন যদি করে আসতে হয়, তো তোমাকে কিন্তু কনসেপচুয়াল মেথড ইউজ করতে হবে। কনসেপচুয়াল মেথড মানে অলরেডি আমি রেশিও 3-4টে ক্লাস প্রোভাইড করেছি। তো যে ক্লাসগুলো প্রোভাইড করা হয়েছে সেখানে তোমরা দেখেছো যে কনসেপচুয়াল মেথড বলতে আমি ঠিক কী বুঝিয়েছি, যে কী মেথডে করলে রেশিওর কোশ্চেন আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো, বা কী মেথডে করলে আমার এক্স ধরতে হবে না, বা আমি যদি এক্স কোনো পার্টিকুলার কোশ্চেনে যদি এক্স ধরেও করি তো সেটার আমার অ্যাপ্রোচ কী হবে, ফর্মুলা আমি কমসে কম কীভাবে বাইপাস করে যেতে পারি। বাট তার মানে এমন নয় যে আমি কোনো মেমোরাইজ করার টেকনিক তোমাদের বলছি। যারা তোমরা এর আগের ভিডিওগুলো ফলো করেছো তাদের জন্য আজকের ভিডিওটাও ভীষণ হেল্পফুল হবে। এবং যেহেতু আজকের ভিডিওটাতে আমরা মিক্সড কোশ্চেনই রেখেছি, কারণ এখানে তো কোনো পার্টিকুলার চ্যাপ্টার ধরে নেই, সমস্ত চ্যাপ্টার মিক্সড হয়ে এসছে। তো কোশ্চেনগুলো ডিসকাস করার সময় তোমাদেরকে 15টা কোশ্চেন আমি ডিসকাস করবো, এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে রিলেটেড কনসেপ্টগুলো ভালো করে বুঝিয়ে দেবো, যাতে একই কনসেপ্টের ওপর কোশ্চেন এলে তোমরা সেই কোশ্চেনগুলো করে আসতে পারো। এছাড়া কিছু নিউ কনসেপ্টও আমি তোমাদের দেবো, যে কোশ্চেন যদি আর ঘুরিয়ে দেয় কী কীভাবে দিতে পারে, কী কী জায়গা থেকে তোমাদের কোশ্চেন আস্ক করতে পারে, সেগুলো আমি বলবো। তো প্রথম আমার টার্গেট থাকবে হচ্ছে ফুড এসআই এবং পিএসসি যে যে এক্সামগুলো নিয়েছে তার প্রিলিম রিলেটেড বা প্রিলিম মেন্স রিলেটেড যে পেপারগুলো, সেগুলো তোমাদের কাছে সলভ করিয়ে দেওয়া এবং কিছু মডেল পেপার সলভ করিয়ে দেওয়া। তো আমার ধারণা, যদি এই ক্লাসগুলোকে তোমরা একদম রিলিজিয়াসলি ফলো করো, তোমরা যদি পরপর সিকোয়েন্স ধরে ধরে ক্লাসগুলো দেখো, ক্লাসগুলোকে যদি তোমরা প্র্যাকটিসের থ্রু মানে একদম নিজেরাই করো, এবং বাড়িতে প্র্যাকটিসে যদি এই মেথডগুলো লাগিয়েই করো, তো আমার মনে হয় না তোমাদের এই মুহূর্তে কোনো পেড কোর্সের দরকার হবে বলে। তোমরা পুরোপুরি এখান থেকেই ম্যাথস পার্টটুকু করে নিতে পারো। তো তার জন্য তোমাদের যেটুকু সময় আছে আমি যতটা পারবো তোমাদেরকে প্রোভাইড করব। এক্সাম আসতে দেরি আছে, নোটিফিকেশান আসবে, দেন এক্সাম আসবে, তো ততদিনের মধ্যে আমি তোমাদেরকে ম্যাক্সিমাম করিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে যাতে ফুড এসআই নিয়ে তোমাদের কোনো প্রবলেম না থাকে। তো চলো সলভ করতে চলে আসি। এটা আমাদের আজকে প্রিভিয়াস ইয়ার 2009-এর যে পেপার হয়েছিল, 2009-এর
51 থেকে কোশ্চেন আছে। এবং আরও একটা ব্যাপার আমি এখানে বলতে চাই যে আজকের প্রথম ভিডিওর যে আমাদের পিডিএফটা, এখানে আমাদের যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটা একটু বেশি ডার্ক হয়ে চলে এসছে। তো এর পরের ভিডিও থেকে আমি এই লোগোটাকে আরও হেজি করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের স্ক্রিনে দেখতে কোনো অসুবিধা না হয়। তো আজকের জন্য এটাকে ইগনোর করো, বা এটার পাশ দিয়ে আমি লিখছি, তোমাদের অসুবিধা যাতে না হয় তাই জন্য বলে দিলাম। পরের দিন থেকে আমি এটাকে খেয়াল রাখবো যাতে না আসে। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, এই কোশ্চেন তোমরা যারা রিজনিং করেছো, রিজনিংয়ে একটা টপিক তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা করো, দ্যাট ইজ নাম্বার সিরিজ। তো এইটা নাম্বার সিরিজের একটা কোশ্চেন। তোমরা যারা রিজনিং করে এসছো, অলরেডি শিখেছো এসএসসি বা রেল এক্সামের জন্য, তো এটা একটা নাম্বার সিরিজের কোশ্চেন। তো নাম্বার সিরিজের এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য বেস্ট মেথড কি সেটা আমি তোমাদেরকে বলছি। তো নাম্বার সিরিজ ম্যাথসেও তোমাকে আস্ক করতে পারে এইরকম কোশ্চেন দিয়ে। তো এই ধরনের কোশ্চেন সলভ করার বেস্ট মেথড হচ্ছে, তোমাকে যখন এরকম একটা সিরিজ দেওয়া আছে 12, 16, 32, 68, 132, দেন পরেরটা বার করতে হবে যেটা কিনা এক্স। তো তুমি যেটা করবে হচ্ছে, তুমি এখানে গ্যাপটা দেখবে, প্রথম এবং সেকেন্ডের মধ্যে গ্যাপ কত 4, দেন গ্যাপ কত দুটোর মধ্যে 16, দেন দুটোর মধ্যে গ্যাপ কত 36, দেন দুটোর মধ্যে গ্যাপ কত 64। তো এর পরের গ্যাপটা তোমাকে কত সেটা বার করতে হবে। তো তুমি যদি দেখো 4, 16, 36, 64 এরা কীরকম নাম্বার, বা এরা কোথা থেকে আসছে না, পরপর ইভেন নাম্বারগুলো স্কোয়ার হচ্ছে এরা, স্টার্টিং ফ্রম 2, তো 2 স্কোয়ার এটা, দেন পরেরটা 4 স্কোয়ার, তারপরেরটা 6 স্কোয়ার, তারপরেরটা 8 স্কোয়ার। তো 2, 4, 6, 8 হলে এর পরেরটা ডেফিনেটলি হবে 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100, তার মানে 132 থেকে পরের সংখ্যার গ্যাপটা 100। তাহলে পরের সংখ্যা যেটাকে আমি এক্স বলছি সেটা কি হবে, 132 থেকে 100 বাড়িয়ে দেবো, দ্যাট ইজ 232। অপশান বি হবে আমার কারেক্ট আনসার। তো এখান থেকে একটা কনসেপ্ট বুঝে নাও, যখনই তোমাকে এরকম নাম্বার সিরিজের কোশ্চেন দেবে যেখানে কিনা তোমাকে কি করতে হবে না, মাঝের গ্যাপগুলো চেক করতে হবে। এবং মাঝের গ্যাপগুলো অনেক সময় হয় কি, তুমি একটা স্টেজেতেই মাঝের গ্যাপ তুমি পেয়ে যেতে পারো। তো যেখান থেকে তুমি লিঙ্ক খুঁজে পেয়ে গেলে যে 4, 16, 36, 64, তো পরেরটা 100 হবে। কখনো কখনো হতে পারে যে দুটো স্টেপ তোমাকে চেক করতে হলো, মানে ধরো তোমাকে এরকম নাম্বার দেওয়া আছে, আমি এক্সাম্পল দিয়ে বলছি না এখন জাস্ট প্যাটার্নটা ধরিয়ে দিচ্ছি। আমি এরকম সেপারেট টপিক ধরে কোশ্চেন নিয়েও আসবো তোমাদের জন্য, যেখানে আমি এক্সামের ওরিয়েন্টেড কোশ্চেন প্র্যাকটিস করাবো। তো প্রথমে ধরো তুমি এই গ্যাপটা দেখলে, দেন এই গ্যাপ, দেন এই গ্যাপ, দেন এই গ্যাপ, দেখছো তুমি এখানে যে নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারগুলোতে কোনো লিঙ্ক ধরো তুমি পেলে না, তো তখন সেই নাম্বারগুলোর মধ্যে আবার ফার্দার গ্যাপ আমরা দেখতে পারি। এবার তুমি হয়তো সেখানে কোনো লিঙ্ক পেলে, তো এই গ্যাপের গ্যাপ, তার গ্যাপ, এভাবে খুঁজে দেখতে হয়। তো যেহেতু এখানে কোশ্চেন খুব সহজ ছিল, তো তুমি ফার্স্ট গ্যাপেতেই তুমি তোমার লিঙ্ক খুঁজে পেয়ে গেছো। তো কনসেপ্ট নোট করবে, এই ধরনের কোশ্চেন এলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা গ্যাপ ফাইন্ড আউট করবে, যে ফার্স্ট সেকেন্ডের গ্যাপ, সেকেন্ড থার্ডের গ্যাপ, এবং এই গ্যাপেতে যে নাম্বারগুলো আছে তাদের মধ্যে লিঙ্ক খুঁজবে। এই নাম্বারগুলো যেগুলো থাকবে তারা কি লিঙ্কে থাকতে পারে, তারা থাকতে পারে স্কোয়ার নাম্বারের লিঙ্কে, তারা থাকতে পারে কিউব নাম্বারের লিঙ্কে, তারা থাকতে পারে অড নাম্বার পরপর সিকোয়েন্সে আছে, তারা থাকতে পারে পরপর ইভেন নাম্বার সিকোয়েন্সে আছে, তারা থাকতে পারে পরপর প্রাইম নাম্বার সিকোয়েন্সে আছে। গ্যাপগুলো এক একটা প্রাইম নাম্বার, এমন হতে পারে সেখানে সেটা আছে হয়তো ইন্টু 2 + 1 করে আছে, কি ইন্টু 3 - 2 করে আছে। এরকম বিভিন্ন রকম প্যাটার্নে এই গ্যাপগুলো চলতে পারে। তো আমি যদি একবার গ্যাপ বার করে গ্যাপের লিঙ্ক খুঁজে পেয়ে যাই, তো আমি আনসার ইজিলি খুঁজে পাবো। চলো চলে আসবো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 52। Suresh borrowed rupees 800 at 6% and Naresh borrowed rupees 600 at 10%. After how much time will they both have equal debts? আচ্ছা, ডেপ্ট কথাটার সাথে যারা পরিচিত নয় তারা পাশের বাংলা ভার্সানটা দেখতে পারো, কারণ তোমাদের হতেই পারে তোমরা ডেপ্ট শব্দের সাথে পরিচিত নাই থাকতে পারো। তোমরা সিম্পল ইন্টারেস্টে ডেপ্ট শব্দটার উল্লেখ পাবে। এটা হচ্ছে ঋণ। দেখো, একটা জিনিস আগে কনসেপ্ট বুঝে নাও, দেন কোশ্চেন তো সলভ আমরা করবোই। তুমি ধরো ব্যাংকে টাকা রাখলে, তুমি যদি ব্যাংকে ডিপোজিট করো, ব্যাংকে তুমি দুটো কাজ করতে পারো। এক হচ্ছে তোমার উদ্বৃত্ত যে টাকা বা সেভিংস যেটাকে আমি বলবো, যেটা তোমার জমানো টাকা বা যেটা তোমার খরচের বাইরেও, যেটা তুমি হাতে থেকে যাচ্ছে, সেটা তুমি ব্যাংকে ডিপোজিট করো। আর তোমার যদি কোনো এক্সিজেন্সিতে দরকার হয়, তুমি ব্যাংক থেকে লোন নাও, ধার করো। তো দেখো, দুটো কেসই ব্যাংকের সাথে রিলেটেড। তুমি যখন ব্যাংকে ডিপোজিট করো, তো ব্যাংক তোমাকে কি বলে, যে ব্যাংক তোমাকে যেটা দেয় সেটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, জেনারেলি ব্যাংকের ক্ষেত্রে বা যে কোনো ইনস্টিটিউট যারা কিনা ইন্টারেস্ট দেয়, তারা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে দেয়, সিম্পল ইন্টারেস্ট রেটে দেয় না। কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে কী হয়, ইন্টারেস্টের ওপরে ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, আমরা ডিটেলসে করব। তো তুমি যখন ডিপোজিট করবে, ধরো তুমি ব্যাংকে গিয়ে 100 টাকা যদি ডিপোজিট করো, তো ব্যাংকের একটা ইন্টারেস্ট রেট হয় ফর সে 6% পার অ্যানাম। কথাটার অর্থ কি, 6% পার অ্যানাম কথাটার অর্থ হচ্ছে 6%
প্রতি বছরে বা বার্ষিক 6% সুদের হার যেটাকে বলি, এবং তার অর্থ হচ্ছে তুমি যদি 100 টাকা রাখো তুমি 1 বছরে 6 টাকা পাবে। সেটা তোমাকে কে দেবে? না ব্যাংক দেবে। তো এটা হলো ইন্টারেস্ট রেট। এবার তুমি দেখো, তুমি যদি কোনো টাকা ব্যাংকে রাখো ডিপোজিট করে, তো ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দেবে, অর্থাৎ তুমি যে টাকাটা রাখলে সেই টাকার থেকে বেশি টাকা তুমি পাবে, কারণ তুমি টাকা রেখেছো বলে ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দিল। সরি, অন্যদিকে দেখো, তুমি যদি ব্যাংক থেকে লোন নাও, তো সেক্ষেত্রে তুমি যদি লোন নাও, তো তুমি ব্যাংককে যেটা দেবে সেটা হচ্ছে তোমার ডেপ্ট, দ্যাট ইজ তোমার ঋণ। এখানে ব্যাংক তোমাকে দেবে ইন্টারেস্ট বা সুদ, এখানে তুমি ব্যাংককে দেবে ঋণ। যে ঋণটা নিয়েছো তার ঋণ পরিশোধ করবে, তুমি ঋণ ফেরত দেবে। তো এই যে লোনটা যখন হবে তখন ঠিক উল্টো সিনারিও হবে। লোনেরও একটা রেট হয়, ধরো লোনের রেট 8% পার অ্যানাম, 8% বা 8% প্রতি বছরে। তো সেখানে তুমি যদি 100 টাকা ব্যাংকের থেকে লোন নাও, তাহলে 100 টাকার রেসপেক্টে 8 টাকা তুমি ব্যাংককে ফেরত দেবে লোন হিসেবে। কারণ লোনের যে ঋণের যে ডেটটা হিসেবে প্রত্যেক বছরে তুমি 8 টাকা করে দেবে, যে তুমি 100 টাকা লোন নিয়েছো তার রেসপেক্টে 8 টাকা হচ্ছে তোমার ইন্টারেস্ট রেট। তো সেটা হচ্ছে লোনের রেসপেক্টে ইন্টারেস্ট রেট। তাহলে এখানে যখন বলা হচ্ছে যে দুজনেই বড় করেছে, তার মানে দুজনেই লোন নিয়েছে। এবার ডেপ্ট কথাটার অ্যাকচুয়াল অর্থটা বুঝি। যদি আমরা দেখি যে মানি যখন ট্রানজ্যাকশন হচ্ছে, সেখানে ডেপ্ট অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যামাউন্টটা বোঝায়। এবং দেখো, তুমি বাংলা ভার্সানটাও যদি দেখো, তুমি ক্লিয়ার হতে পারবে যে ঋণ পরিশোধের পরিমাণ। তো তুমি যে টাকাটা নিয়েছো, তুমি যখন ঋণ পরিশোধ করবে, তো তুমি তখন শুধু তো ইন্টারেস্টটা পরিশোধ করবে না, তুমি যে টাকাটা নিয়েছো প্লাস তুমি যে তার ইন্টারেস্ট হবে, দুটো পরিশোধ করবে। তার মানে ডেপ্ট অ্যাকচুয়ালি হলো অ্যামাউন্ট, বা যেটাকে আমি বলতে পারি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল অর্থে যে টাকাটা তুমি ব্যাংক থেকে বড় করেছো, আর ইন্টারেস্ট হচ্ছে সেটার ওপর যে টাকাটা তোমার সুদ হয়েছে, দুটো মিলিয়েই হলো অ্যামাউন্ট। আর সেই অ্যামাউন্টটাই হচ্ছে ডেপ্ট, যেটা কিনা তুমি ব্যাংকে ফেরত দেবে। তাহলে এবার আসি কোশ্চেনে। তাহলে দুজন পার্সন ছিল, একজন ছিল সুরেশ যে 800 টাকা 6%-এ নিয়েছে, আর একজন নরেশ যে 600 টাকা 10%-এ নিয়েছে। তাহলে দেখো, একদিকে আছে আমার সুরেশ যে কত নিয়েছে, 600 টাকা 800 টাকা 6%-এ, আরেক দিকে আছে নরেশ যে নিয়েছে 600 টাকা অ্যাট দ্য রেট অফ কত, 10%, 600 টাকা 10%। ওকে। এবং দেখা যাচ্ছে দুজনেই সেম টাইমের জন্য যদি রাখে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে 800 × 6/100, 6%, মানে 6/100 ইন্টু টি টাইমের জন্য। আর এদিকে নরেশ রাখছে 600 ইন্টু 10% রেটে, 10/100 ইন্টু টি টাইমের জন্য। তো এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো যে সুরেশের ইন্টারেস্ট কতটা তৈরি হচ্ছে, না 48টি, আর এদিকে নরেশের ইন্টারেস্ট কতটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ 60টি। আমি কি বলেছি একটু আগে? আমি একটু আগেই জাস্ট বলেছি যে যখন ওরা টাকা ব্যাংকে ডেপ্টটা ফেরত দেবে, ওরা তখন কি করবে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটো ফেরত দেবে। তো সুরেশ কত ফেরত দেবে, ওর যে প্রিন্সিপাল 800 প্লাস ওর ইন্টারেস্ট 48টি। আর নরেশ কত ফেরত দেবে, না ওর প্রিন্সিপাল 600 প্লাস ওর ইন্টারেস্ট 60টি। আমাকে কোশ্চেনে এটাই বলে দিয়েছে যে ওই টি টাইমটার পরে বোথ হ্যাভ ইকুয়াল ডেপ্টস, তার মানে এই যে ডেপ্টটা ওরা ফেরত দিচ্ছে সেই দুটো ইকুয়াল। তো একদম সিম্পল কথা। আমি তাহলে কি করলাম, এরকম কোশ্চেন যদি আমার কাছে আসে, আমাকে কি করতে হচ্ছে, যে দুজনের টাইমটা যখন সেম, তো সেম টাইমে দুজনের অ্যামাউন্ট কত হচ্ছে সেটা বার করা। তো অ্যামাউন্ট বার করার জন্য আমার প্রিন্সিপাল অলরেডি আছে, ইন্টারেস্টটা ক্যালকুলেট করো। এবার তুমি সাইড চেঞ্জ করো, 48টিকে এপাশে পাঠাও তো 12টি, আর তুমি 600কে এপাশে পাঠাও তো 200। তো এখান থেকে তোমাকে টাইম যেটা বেরোবে, সরি, তোমার টাইম যেটা বেরোবে সেটা কি হয়ে যাবে, এখানে 4 দিয়ে কাটলে 3, এদিকে 4 দিয়ে কাটলে 50, তো টাইম হয়ে যাবে তোমার 50/3, দ্যাট ইজ 16.23 বছর। তো দেখে নাও আনসার কত হয়ে যাবে, 16.23 বছর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এরকম কোশ্চেন কিন্তু এক্সামে দেখবে তোমাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। যদি তোমরা না জেনে যাও কনসেপ্ট, তোমরা কিন্তু ভুল করে আসতে পারো। তো প্লিজ বি কেয়ারফুল, দেখে নাও কি করা হয়েছে। পরের কোশ্চেনে আসবো, কি বলছে, আ সাম ওয়াজ পুট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট আ সার্টেন রেট ফর 3 ইয়ার্স। না কিছু একটা
অর্থের পরিমাণ, কিছু পরিমাণ টাকা লেখাই আছে, একটা নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয়েছে 3 বছরের জন্য, 3 বছরে রাখা হয়েছে। হ্যাড ইট বিন পুট অ্যাট 1% হায়ার রেট, যদি 1% আরও বেশি রেটে রাখা হতো তো ইট উড হ্যাভ বিন ফেচড ₹5100 মোর, তো আরও 5100 টাকা বেশি আনতো। তাহলে সামটা কত? তাহলে একটা জিনিস ভাবো, তুমি যত দিনে যত পার্সেন্টে রেখেছো, তুমি যদি আরও 1% ইন্টারেস্ট রেট বাড়াতো, 1% বেশি ইন্টারেস্টে রাখতে এবং 3 বছরের জন্যই রাখতে, তো তুমি কি দেখতে পাচ্ছ যে 5100 এই রুপিসটা তোমার ইনক্রিজ হতো। তাহলে একদম সিম্পলি ভাবো, তুমি 3 বছর রেখেছো বলে 5100 টাকা বেশি হয়েছে, 3 বছর রাখার ফলে 5100 টাকা তোমার ইনক্রিজ হয়েছে। তাহলে 1 বছরে, যেহেতু এটা সরল সুদ, আমি ডিরেক্ট 3 বছর থেকে 1 বছর বার করতে পারি, তো 3 বছরে 5100 টাকা যদি বাড়ে, তো তুমি বলতে পারো 1 বছরে তার মানে কত টাকা বাড়বে? 1700 টাকা। সিম্পল আমি ঐকিক নিয়ম করলাম। এবার বলো এই 1700 টাকা 1 বছরে বাড়ছে কেন? না, তোমার যে প্রিন্সিপাল বা তোমার যে টাকাটা রাখা ছিল তার ওপরে ইন্টারেস্ট 1% বেড়ে গেছে। তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট যার ওপর 1% যদি চেঞ্জ হয় তাহলে সেটা 1700 টাকা বাড়িয়ে দেয়। ক্লিয়ার কথাটা? প্রিন্সিপালের ওপর 1%-এর চেঞ্জ হচ্ছে 1700 টাকা, তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু কত? না 1700 ইন্টু 100, 1%-এর নিচে পার্সেন্টেজ তুলে দিলে ইন্টু 1/100 ছিল, সেই 100টাকে তুমি এপাশে পাঠিয়ে দিয়েছো, তাহলে কত হয়ে গেল? 1,70,000। 1,70,000 হচ্ছে তোমার প্রিন্সিপালের ভ্যালু। আনসার অপশান এ। তো একদম সিম্পল। দেখো এই ধরনের কোশ্চেন আমরা ভার্বালি করব, মুখে মুখে সলভ করবো এক্সামে যখন দেখতে পাবো। না, আমাকে কি বলেছে? 1% হায়ার রেট এবং 3 বছর রাখা হয়েছে, 5100 টাকা বেশি পেয়েছি। তো 3 বছর রেখে যদি 5100 টাকা বেশি পাই, তো এক বছরে 1700 টাকা বেশি পাচ্ছি। তো 1700 টাকাটা কেন বেশি পাচ্ছি? 1% রেট বেড়েছে বলে। তার মানে প্রিন্সিপালের 1% চেঞ্জ হচ্ছে 1700 টাকা, তাহলে প্রিন্সিপালটা কত বা পুরো 100%টা কত? তুমি ডিরেক্টলি এভাবে ভাবতে পারো, তুমি প্রিন্সিপাল নাই লিখতে পারো, তুমি বলতে পারো 1% চেঞ্জের ভ্যালু যদি 1700 হয়, তাহলে পুরো 100%, প্রিন্সিপাল সবসময় কত হয়? 100%, তো 100%-এর ভ্যালু কত হবে? 1700, আর দুটো শূন্য অ্যাড করে দেওয়া হবে, তো 1,70,000 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেনে আসবো। কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 54। হোয়াট উড বি দ্য সিম্পল ইন্টারেস্ট অবটেন্ড অন অ্যান অ্যামাউন্ট অফ ₹8930 অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম আফটার 5 ইয়ার্স? তো দেখো সিম্পল একটা কোশ্চেন, যেখানে তোমাকে সিম্পল ইন্টারেস্ট বার করতে দিয়েছে, আর সিম্পল ইন্টারেস্টের কী ফর্মুলা হয়? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এই আর বাই 100টাই কি অ্যাকচুয়ালি, দেখো ব্যাপারটা, প্রিন্সিপালের ওপর একটা পার্টিকুলার টাইমে এবং আর% ইন্টারেস্ট রেট, সেটাই হলো সিম্পল ইন্টারেস্ট। এটাকেই আমরা ফর্মুলা হিসেবে লিখি পিআরটি বাই 100। তো তুমি এই পিআরটি বাই 100-এ বসিয়ে দাও, পি তোমার কাছে কত? পি তোমার কাছে 8930 ইন্টু, আচ্ছা 8% ইন্টু 5। এবার দেখো যখন তুমি এক্সামে করবে না, তাড়াতাড়ির জন্য তুমি RT%টাকে অ্যাকচুয়ালি একসাথে ক্যালকুলেট করে নিতে পারো, যে পি এর ওপর RT%টা কত। তো এখানে RT%টা কত? 8 ইন্টু 5 40%। তো 8930-র 40%, দ্যাট ইজ 8930 ইন্টু 40/100। তো 0000 কেটে গেল, 4 দিয়ে করলে দেখো কত আসছে। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমি তোমাদের একটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপারও বলে দিই, তাহলে তোমাদের আরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তুমি এমনি গুণ করলে এটা পেয়ে যাবে কত? 3572। তুমি যদি গুণ করো তুমি পেয়ে যাচ্ছ 3572, দ্যাট ইজ অপশান সি। যে কারণে আমি একটু পজ নিলাম সেটা হচ্ছে, তুমি যখন এক্সামে এরকম একটা গুণ এসছে এবং 4টে অপশান আছে, দেখো অপশানগুলো তুমি লক্ষ্য করো, 5413 2678 3572 4752। তো তুমি বুঝতেই পারছো 4-3 গুণ করলে ইউনিট ডিজিটে 2 আসবে। তো ইউনিট ডিজিটে 2-এর রেসপেক্টে তুমি অপশান এ আর অপশান বি তো কেটেই দিতে পারো, অপশান সি বা ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো তুমি যদি এখানে খেয়াল করো, 893কে তুমি রাফলি 900 ধরতে পারো, আর 900 ইন্টু 4 মানে তোমার রাফলি কত হচ্ছে? 3600। তো আনসার 3600 থেকে কি হবে, বেশি না কম? তুমি 893কে 900 বানিয়েছো, তার মানে এই যে গুণফলটা এসছে এটা অ্যাকচুয়াল আনসারের থেকে বেশি এসছে, তার মানে অ্যাকচুয়াল আনসারটা এর থেকে কম হবে। তো 3600 থেকে কম এবং ইউনিট ডিজিটে 2 আছে, একটাই অপশান আছে, দ্যাট ইজ 3572। তুমি যদি মাথা খাটিয়ে মুখে মুখে এইটুকু ক্যালকুলেশন অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে করতে পারো, তো তোমার এই পুরো গুণটা করার টাইমও লাগবে না, তুমি এখান থেকে 10 সেকেন্ড বাঁচাতে পারো। ঠিক আছে, তুমি 893কে 4 দিয়ে ডিরেক্ট গুণ, দেখো গুণটা খুবই সহজ, বাট এই কনসেপ্টগুলো বুঝে নাও। ধরো ফার্স্টে তোমার এরকম গুণ এলো, 893 এলো, এবার 4 না এসে তোমার 14 এলো, তো তখনও তুমি এই কনসেপ্টটা লাগাতে পারো যে 900কে 14 দিয়ে গুণ করলে কত আসতো, কারণ তুমি 14-এর নামটা তুমি জানো, টেবিল জানো তুমি 14-এর। ক্লিয়ার তো?
তো তুমি তখন পুরোটা গুণ করে 14 দিয়ে কত আসছে না বার করলেও চলবে, তুমি রাফলি অ্যাপ্রক্সিমেট লাগাবে, ঠিক আছে? 126, তো সরি এগুলো লেখার দরকার নেই, তুমি দেখছো 9 14 126, ঠিক আছে? তো 126 00 দ্যাট ইজ 12,600 হয় হচ্ছে 900-র জন্য, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা এর থেকে কম হবে, তো এর থেকে কম এবং ইউনিট ডিজিটে 2 থাকবে, এরকম যে ভ্যালুটা হবে সেটাই তোমার আনসার হবে, ঠিক আছে? বাট যদি খুব ক্লোজ আনসার থাকে তখন তোমাকে গুণ করতেই হবে। অ্যাপ্রক্সিমেশন জেনারেলি আমরা একটু দূরে দূরে ভ্যালু থাকলে বেটার ইউজ করতে পারবো। পরের কোশ্চেন দেখো 55, এটা একটা সহজ কোশ্চেন। নাম্বার সিস্টেম বা এলসিএম এসসিএফ এ এই কোশ্চেনটা ডিসকাস করা হয়ে থাকে এবং এটা সবাই জানবে তোমরা। কি না বলছে, দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 2376 ওয়াইল দ্য এইচসিএফ ইজ 33। তো লসাগু হচ্ছে 2376, গসাগু হচ্ছে 33। একটা সংখ্যা যদি 297 হয় তো অপর সংখ্যা কত? তো আমাদের কি নিয়ম না, প্রোডাক্ট অফ টু নাম্বারস, দুটো সংখ্যার গুণফল, সবাই নোট করে নিও, প্রোডাক্ট অফ টু নাম্বারস ইকুয়ালস টু এলসিএম ইন্টু এইচসিএফ অফ দোজ নাম্বারস, ঠিক আছে? তার মানে কোনো দুটো সংখ্যার গুণফল সবসময় কি হয়, তাদের এলসিএম এবং এইচসিএফ এর গুণফলের সমান হয়। তো সেখান থেকে তাহলে আমরা দেখতে পাবো কি প্রোডাক্ট অফ দুটো নাম্বার কি, একটা তো 297, একটা কত এক্স জানি না যেটা, এলসিএম কত 2376, এইচসিএফ কত 33। তো দেখো 33 দিয়ে এটা ডিরেক্টলি কেটে যাচ্ছে 9 বার। এবার 9 দিয়ে তুমি যদি ভাগ করো 2376কে, তো তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। এক্স কত হবে 2376/9। তো এখানেই হচ্ছে যে আমার ক্যালিবার, যে আমি কি জানি এই মেথডটা না জানি না। যদি আমি জানি তো দেখো আমি এখানে কি করে টাইম বাঁচাবো, যদি না জানি তো আমি 9 দিয়ে ভাগ করব, না জানলে আমি 9 দিয়ে ভাগ করবো, 9 দুগুণে 18, 5 7, ঠিক আছে, 6 9 54, 3 6 264 এবং টিক করে আমি খুব খুশি হব। বাট যে মেথডটা জানবে সে এভাবে ভাগ করবেই না। সে কি করবে, সে দেখবে 4টে অপশান দেওয়া আছে, প্রথম অপশানের ইউনিট ডিজিট 6, পরেরটায় 4, তারপরেরটায় 2 2। তো কোনটাকে, যেহেতু তুমি একে 9 দিয়ে ভাগ করে আনসারে যেতে চাইছো, তা না করে তুমি এই ইউনিট ডিজিটগুলোকে 9 দিয়ে গুণ করো এবং করে দেখো কোন ক্ষেত্রে গুণফলের ইউনিট ডিজিট 6 আসছে। তো একটাই অপশান আছে যেটার ইউনিট ডিজিট 4, তবেই না 4 9 36 6 আসবে, যেখানে ইউনিট ডিজিট 6 আসছেই আমার। তো একটাই অপশান হবে বি। তো তুমি ভাগ না করেও তুমি লিখে দিতে পারো। এখানে ভাগ খুব ছোট ছিল, 264 তুমি এমনি বার করতে পারছিলে, বাট স্টিল তুমি টাইম বাঁচানোর জন্য জাস্ট এখানের অপশানগুলোকে দেখো, কোথায় 9 গুণ হলে লাস্টে 6 আসবে, তো তুমি বার করে নিতে পারবে, ঠিক আছে? তো মেথডগুলো মাথায় ঢুকিয়ে নাও, এই কনসেপ্ট বা মেথডগুলো তোমাদের এক্সামে টাইম বাঁচাতে এবং আরও এফিসিয়েন্টলি কাজ করতে হেল্প করবে। তো দেখো এফিসিয়েন্টলি কাজ করার কথা বললাম, আর একটা এফিসিয়েন্সির কোশ্চেন চলে এসেছে। এটা একটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন এবং একটা এফিসিয়েন্সি বেসড কোশ্চেন। কি বলা আছে, 3 men can do a piece of work in 18 days, 6 boys can also do the same work in 18 days, in how many days 4 men and 4 boys together will finish the work? তো দেখো খুব ভালো করে, 3জন মেন আছে, তারা 18 দিনে যেটা করে সেটা হচ্ছে তাদের ওয়ার্ক। তার মানে ওয়ার্কটা কি, ওয়ার্কটা হচ্ছে 3টে লোক 18 দিনে যেটা করে সেটা হচ্ছে ওয়ার্ক। আবার সেই একই ওয়ার্কটাকে আমি এভাবেও লিখতে পারি যে দ্যাট ওয়ার্ক ইজ ইকুয়ালস টু 6জন বয় 18 দিনে যেটা করে। ক্লিয়ার? 3জন লোক 18 দিনে যেটা করে, 3 মেন 18 ডেজে যেটা করে সেটা যে ওয়ার্ক, আবার 6 বয় 18 ডেতে যেটা করে সেটাও ওয়ার্ক, এবং এই দুটো ওয়ার্ক অ্যাকচুয়ালি সেম ওয়ার্ক। এই যেখানে বলছে সেম ওয়ার্ক, একই কাজ। তার মানে আমি বলতে পারি 3জন মেনের 18 দিনে করা আর 6জন বয়ের 18 দিনে করা কাজ দুটো সেম। তাহলে 18 18 কেটে গেলে আমি এখান থেকে কি পাবো, 3 দিয়ে এটা কাটলে 1, এটা কাটলে 2, আমি পেলাম 1m ইকুয়ালস টু 2b। বা এটা কি বোঝায়, একজন পুরুষ দুজন বয়ের ইকুয়াল কাজ করে, বা এখান থেকে আমি ম্যান ইন্টু বয় কি পেতে পারি, ম্যান ইন্টু বয় আমি পেয়ে যাবো 2:1। ডিরেক্টলি করে নিতে পারি, যার সাথে যে কোএফিসিয়েন্ট থাকে সেটা তার উল্টো জনের রেশিও হয়। এম এর সাথে 1 আছে, এটা হবে বি এর রেশিও, বি এর সাথে 2 আছে, এটা হবে এম এর রেশিও। তো এম রেশিও বি 2:1 পেলাম। এটা কি পেলাম, এটা কিসের রেশিও পেলাম, রেশিও অফ এফিসিয়েন্সি বা কর্মক্ষমতার রেশিও। এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা, এফিসিয়েন্সি বা কর্মক্ষমতাটা কি, এটাই বোঝাচ্ছে যে 2:1 মানে একটা বয় যা কাজ করতে পারে একটা ম্যান, এটা একে একে চলে এসছে। M/B মানে একটা বয় আর একটা ম্যানের মধ্যে চলছে। তো একটা বয় যা করবে একটা ম্যান তার ডাবল করবে। যদি একটা বয় 1 ইউনিট কাজ করতে পারে তো একটা ম্যান 2 ইউনিট কাজ করতে পারে। সেই কারণেই আগের লাইনটাও ঠিক ছিল যে একটা ম্যান দুটো বয়ের সমান কাজ করতে পারে। তো দুটো একই মিনিং বলছে। তো আমার এই এফিসিয়েন্সিটা বার করে লাভ কী হলো, তো এফিসিয়েন্সিটা বার করে আমাকে এবার আনসারে কি জিজ্ঞাসা করেছে বোঝো। আনসারে বলছে যে 4 men and 4 boys together will finish the work। তাহলে দেখো একটা মেন, আমি এখান থেকে কি বলছি, একটা মেন 2 ইউনিট করে, তাহলে 4 মেন কত করবে 8 ইউনিট।
একইভাবে একটা বয় করে 1 ইউনিট, তাহলে 4টে বয় কত করবে? 4 ইউনিট। তাহলে 4টে মেন এবং 4টে বয় যখন একত্রে কাজ করতে এসছে, এই যে বলছে একসাথে একত্রে কাজ করতে এসছে, তাহলে কত এফিসিয়েন্সিতে ওরা কাজ করছে? দুজনে মিলে এফিসিয়েন্সি ক্রিয়েট করছে 12 ইউনিট। আর ওয়ার্কটা কত বলো? ওয়ার্কটা কত? ওয়ার্কটা হচ্ছে এটা, যেটা তুমি 3m ইন্টু 18 ভাবতে পারো বা 6b ইন্টু 18 ভাবতে পারো, তো যে কোনো একটা তুমি ভাবো, এবং তুমি যদি সেটাকে ভাগ করো তো তুমি পেয়ে যাচ্ছ তোমার কাজটা কত। দেখো, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আবার বলছি, তুমি ওয়ার্কটাকে কি বলবে? ওয়ার্কটা হচ্ছে 3m ইন্টু 18, তো এম কত? এম তুমি পেয়ে গেছো 2 ইউনিট। তার মানে ইদার তুমি বলবে ওয়ার্কটা 3 ইন্টু 2 ইন্টু 18, বা ওয়ার্কটা বয় কত? 1, তাহলে 6 ইন্টু 1 ইন্টু 18। তুমি যে কোনোটা দিয়ে এক্সপ্রেস করতে পারো ওয়ার্কটাকে। মেন দিয়ে বললে 3 ইন্টু 2 ইন্টু 18, বয় দিয়ে বললে বয় যেহেতু 1, 6 ইন্টু 1 ইন্টু 18। তা তুমি যে কোনোটাতে ওয়ার্কটা কত দাঁড়াচ্ছে, ধরো মেনের রেসপেক্টে লিখলে 3 ইন্টু 2 ইন্টু 18, এবং এখন 4জন মেন আর 4জন বয় কতদিন লাগবে বলছে, তো ওরা কত এফিসিয়েন্সি জেনারেট করে? 12 এফিসিয়েন্সি। তাহলে এই ওয়ার্কটাকে এই এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করো, তাহলেই তুমি কি পেয়ে যাবে? টাইমটা। এবং টাইমটা তাহলে কত হয়ে যাবে? 9 ডেজ। ক্যালকুলেট করে দেখে নাও, 9 ডেজ। তো দিস ইজ দ্য স্মার্টেস্ট মেথড, বা দিস ইজ দ্য ইজিয়েস্ট মেথড, সব থেকে ইজি মেথড এই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য। বুঝতে পারা গেছে? তো আমি এই কোশ্চেনে আমার কনসেপ্ট কী হবে, বা এই কোশ্চেন করার আমার টেকনিক কী হবে, আমাকে বলে দিয়েছে যে কতজন। এটা আলাদাও হতে পারতো। আলাদা মানে আমি কি বলছি, কাজটা সেম, 18 সেম নাও থাকতে পারতো। 3জন মেন ধরো বলছে 3 মেন করে হচ্ছে 20 দিনে, আর 6 বয় করে হচ্ছে ধরো বলছে 30 ডেজে, হতেই পারে। যাই হোক, তো তুমি সেখান থেকে প্রথমে যাদের দুজনের মধ্যে রিলেশন, তাদের দুজনের রেশিওটা বার করবে। সেই রেশিওটা কি ইন্ডিকেট করবে? কার এফিসিয়েন্সি কত। এবার কতজন কাজ করছে, কতজন বয় কতজন মেন, তাদের টোটাল এফিসিয়েন্সি বার করবে। আর এটা টোটাল এফিসিয়েন্সি বেরোলো, এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি 12 ইউনিট যেটা বেরিয়েছিল। আর তুমি ওপরে ওয়ার্কটা যখন ক্যালকুলেট করছো, সেখানে রেসপেক্টিভ এফিসিয়েন্সি বসিয়ে টোটাল ওয়ার্কটা বার করলে, এটা হলো টোটাল ওয়ার্ক। যে কোনো একটাকে নেবে, দুটোই সেম। এটাও হচ্ছে দেখো হিসাব করলে 108, এটা হিসাব করলেও 108, তো দুটো সেম। এবার টোটাল ওয়ার্ককে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে তুমি পাবে হচ্ছে টোটাল কত টাইম লাগছে। চলে আসবে পরের কোশ্চেন। দেখো, সব থেকে সহজ কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্কের যে সব থেকে বেসিক টাইপ 1 যেটা আমাদের শেখানো হয়, যারা আমার থিওরি ক্লাস করো, তো বেসিক টাইপ 1-এ যে কোশ্চেন করানো হয়, এটা হচ্ছে সেই কোশ্চেন। কি বলছে? এ কোনো কাজ করে 4 ডেজে, এ একটা কাজ 4 ডেজে শেষ করে, বি একটা কাজ করে 12 ডেজে, তো দুজনে একসাথে করলে কত দিনে করবে? তো ছোটোবেলায় এই অঙ্কগুলো তোমরা এইভাবে করতে, যে 4 দিনে করে 1 অংশ, একদিনে 1/4, 12 দিনে করে 1 অংশ, একদিনে 1/12, দুজনে একসাথে করলে একদিনে করে 1/4 প্লাস 1/12, তো অত অংশ করে একদিনে, 1 অংশ করবে কত দিনে? আমি একটু ফাস্ট ফরওয়ার্ড বললাম, স্লোলি শুনে নিয়ে তোমরা সেইভাবে ভেবে করো। এটা হচ্ছে ছোটোবেলার মেথড, বাট আমরা এইসব মেথডে করবো না। দেখো, এটা করার দুটো মেথড হয়। একটা হচ্ছে ফর্মুলা অ্যাপ্রোচ। ফর্মুলা অ্যাপ্রোচটা কী হয়? যারা বলে আমরা ফর্মুলা মুখস্থ রেখে করতে চাই, তো তাদের জন্য এটা। বাট এটা 90% ছেলেমেয়েরাই এটা পছন্দ করবে না। কেন না? ফর্মুলা অ্যাপ্রোচে কী হয়, যখন দুজন কাজ করছে, প্রথমজন ধরো এক্স দিনে করে, এ ধরো এক্স ডেজে করে একটা কাজ, সেম কাজটা বি ধরো ওয়াই ডেজে করে, তো ফর্মুলা কি বলছে? এ প্লাস বি যখন একসাথে করবে, তখন তারা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে কাজটা কমপ্লিট করবে। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা দুজনের ক্ষেত্রে। তো তখন আনসার কী হয়ে যাবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মানে 4 ইন্টু 12 বাই 4 প্লাস 12, দ্যাট ইজ 48 বাই 16, দ্যাট ইজ 3 ডেজ। অপশান বি। বাট আমরা এটাকে আরও ইজিলি করব, আমরা করব এফিসিয়েন্সি মেথডে, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কে শেখানো হয়, বা এই এফিসিয়েন্সি মেথড ধীরে ধীরে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের প্র্যাকটিস আনবো যখন, সেখানে আরও ডিটেলসে বোঝাবো। তো এফিসিয়েন্সি মেথডে করলে আমরা কী করে করবো না, এ করে 4 দিনে, বি করে 12 দিনে, এটা হচ্ছে ওদের ডেজ। আমি টোটাল ওয়ার্কটাকে কী করব? টোটাল ওয়ার্ক কোথা থেকে আনবো না, টোটাল ওয়ার্ক ধরবো ওদের এলসিএম। 4 আর 12 এলসিএম 12। আমি একটু আগেই দেখেছি, আমি কি দেখেছি না, ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে যদি ডিভাইড করি, আমি কি পাই? ডে। তাহলে রিপ্লেস করে দিই, যদি ওয়ার্ককে এবার যদি আমি ডে দিয়ে ডিভাইড করি, ডেকে যদি নিচে নামিয়ে আনি, তো ওয়ার্ককে ডে দিয়ে ডিভাইড করলে আমি কী পাবো? এফিসিয়েন্সি পাবো। তাহলে এখানে ওয়ার্ক হচ্ছে 12, এ 4 দিনে করে, তাহলে এর এফিসিয়েন্সি হলো 3। আর ওয়ার্ক হচ্ছে 12, বি 12 দিনে করে, তাহলে বি এর এফিসিয়েন্সি 1। তো এই দুটো কী পেলাম? 3 আর 1, এই দুটো পেলাম হচ্ছে এফিসিয়েন্সি। কার কার? এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1। তাহলে টোটাল ওয়ার্ক, এবার দেখো দুজনে যখন একসাথে করবে, দুজনের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, 3 প্লাস 1 4। তাহলে আমি এবার এই ফর্মুলাটা বা এই কনসেপ্টটা ইউজ করব, যে কত ডে লাগবে দুজনের একসাথে করলে, এ প্লাস বি এর কত ডে লাগবে, সেটা কি পাবো না, সরি, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই কম্বাইন্ড যে এফিসিয়েন্সি এ প্লাস বি এর। তো টোটাল ওয়ার্ক কত? 12, আর দুজনের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত? 4। তাহলে 12 দিয়ে 4কে ভাগ করলে 3 দিন।
তাহলে দুজনে যখন একসাথে করবে, দুজনে 12 কাজ, দুজনের কম্বাইন্ড এফিসিয়েন্সি 4 দিয়ে করবে ডিভাইড, তো 3 দিন লাগবে। তো এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড, 3 দিন আমি আনসার পেয়ে যাবো। তো দেখো দুটো মেথডই তোমাদের বলা হলো, এবং ছোটোবেলার সেই 1/4 1/12 মেথডও বলা হলো। তো তোমার সব থেকে বেটার হচ্ছে এই এফিসিয়েন্সিওয়ালা মেথড। এখানে 3 জন বললেও আমরা করতে পারবো। তো আগামী ভিডিওতে আমি তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কেরও কিছু কোশ্চেন করাবো। তো তখন তোমাদের দেখাবো যে 3 জন থাকলেও আমরা কী করে করতে পারি। চলে আসবো পরের কোশ্চেনে। দেখো এজের কোশ্চেন, যারা আমার রেশিওর 3টে ভিডিও দেখেছে 1 2 3, 3টেতেই রেশিওর প্রচুর কোশ্চেন আমি ডিসকাস করেছি। তো আশা করি সবার পারা উচিত এই কোশ্চেনটা। তো পজ করে প্রথমে নিজেরা ট্রাই করো, তারপরে বলো কতক্ষণ লেগেছে এবং করতে পেরেছো কিনা। বলেছে দেখো এ আর বি এর রেশিও বলেছে এজের। প্রথমে বলেছে বিফোর 7 ইয়ার্স, তাহলে আমি শিখিয়েছিলাম এভাবে লিখতে, 7 ইয়ার্স মাইনাস মানে বিফোর 7 ইয়ার্স। তাদের এজ রেশিও কত ছিল? 3:4। আফটার 9 ইয়ার্স তার মানে প্লাস 9 ইয়ার্স, তাদের রেশিও কত? 7:8। তো সবার আগে আমি কী চেক করতে শিখিয়েছিলাম, যাদের মনে আছে দেখো, প্র্যাকটিসে থাকলে মনে থাকলে করতে পারবে। আমি বলেছিলাম এ আর বি এর গ্যাপটা এখানে যত, দ্যাট ইজ 1, এখানেও কি তত 1? যদি না হয় প্রথমে রেশিওটাকে ইকুয়েট করতে হয়, বাট এখানে দুটোই সেম 1 1, তাহলে রেশিও ইকুয়েট করার দরকার নেই। এবার আমি দেখছি কি এ এখানে ছিল 3 ইউনিট, এখানে হয়ে গেছে 7 ইউনিট, তার মানে এর বয়স বেড়েছে কত? এর বয়স বেড়েছে প্লাসে 4 ইউনিট। আর বছর কত দিনে এগিয়ে গেছে বা বছর কতটা চেঞ্জ হয়েছে? এর বয়সে চেঞ্জ হয়েছে 4 ইউনিট, আর বছরের চেঞ্জটা তাতে কত? 7 বছর পিছিয়ে ছিল, 9 বছর এগিয়ে গেছে, তার মানে এই গ্যাপটা কত? 16 বছরের। তার মানে যেটা তুমি বলছো 4 ইউনিট বয়সের চেঞ্জ, বছরের চেঞ্জে সেটা 16 বছর, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 4 বছর। এবার তোমাকে কি জানতে চেয়েছে? তোমাকে প্রেজেন্ট এজ অফ বি জানতে চেয়েছে। তো এ কে নিয়ে আমি ক্যালকুলেটই করবো না, বি এর যে কোনো এজ বার করবে, এটাও বার করতে পারি এটাও বার করতে পারি। ধরো আমি এটা বার করলাম, তো 1 ইউনিট হচ্ছে 4 বছর, তাহলে 4 ইউনিট হচ্ছে 16 বছর, তাহলে 16 বছর ছিল 7 বছর আগে, তাহলে প্রেজেন্টে কত? 7 অ্যাড করে দাও, 23। আনসার হয়ে গেল 23 ডি। কেউ যদি বলেন না আমি 9 বছর পরেরটা দিয়ে করবো, তো সেটা দিয়ে করো। 9 বছর পরে এ হচ্ছে 8, একের ভ্যালু 4 বছর, তাহলে 8 ইউনিট হচ্ছে 32 বছর। তো 9 বছর পরে বি হবে 32 বছর, তাহলে এখন কত? 9 বাদ দিয়ে দাও, তাতেও তুমি 23 পাবে। তো যে কোনোটা দিয়ে তুমি করতে পারো, আনসার তুমি পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এজের কোশ্চেন আশা করি কেউ আর এক্স ধরে তোমরা করবে না, যারা আমার করানো ক্লাসগুলো দেখছো। পরেরটা কি বলেছে? আবার এজের কোশ্চেন। বলছে ফাদার ইজ 9 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সান অ্যান্ড দ্য মাদার ইজ 8 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ দ্য সান। তো ফাদার কত? ফাদারের এজ কত? ফাদার হচ্ছে 9 টাইমস সান, মাদার হচ্ছে 8 টাইমস সান। তো এটাকে আমরা রেশিওতে কী করে লিখবো? না ফাদার সান, সান যদি 1 হয় ফাদার তার 9 টাইমস, 9:1, 9:1, 9:1। আর মাদার সানের এটা কী করে লিখবো? না সান যদি 1 হয় মা তার 8 গুণ, তো 8 টাইমস। ঠিক আছে, এবার দেখো তোমাকে কি বলেছে, যে দ্য সাম অফ দ্য ফাদার অ্যান্ড মাদার্স এজ ইজ 51, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য সান। তো দেখো তুমি এখান থেকে দেখো সানটা কমন দুটোতেই, তাহলে সানকে কমন রেখে তুমি যদি মাদার আর ফাদার দুজনকে একসাথে বসাতে চাও, তো সান দুটো ক্ষেত্রেই 1, তাহলে সানকে 1 বসিয়ে দাও। সানের রেসপেক্টে মাদার 8 গুণ 8, সানের রেসপেক্টে ফাদার 9 গুণ 9। এবার তোমাকে বলেছে মাদার আর ফাদারের একসাথে এজ হচ্ছে 51, বাবা মায়ের। তো বাবা মায়ের এখানে এজ কত? দুজনের অ্যাড করলে তোমার হিসেবে 17 ইউনিট, কোশ্চেনে সেটা 51 ইয়ার্স। তো 17 ইউনিট যদি 51 বছর হয়, তো 1 ইউনিট কত? 3 বছর। 1 ইউনিট 3 বছর হয়েছে, তোমাকে জানতে চেয়েছে এজ অফ সান। তো সানের এজ 1 ইউনিট, দ্যাট ইজ 3 বছর। অপশান ডি। এটা তো তুমি পুরো সলভ করে বার করলে। তুমি যদি পুরো সলভ করতে না চাইতে তুমি কি করে করতে? দেখো তোমাকে বলা আছে ফাদার ইকুয়ালস টু 9 অফ সান, মাদার ইকুয়ালস টু 8 অফ সান। তো খুব ভালো করে দেখো একটা জিনিস, আমি যদি এফ প্লাস এম বলি, বাবা এবং মায়ের একত্রে বছর বলি, সেটা কত হবে? 17s। তো বাবা মায়ের একত্রে বয়স কত বলেছে? 51, 51 ইকুয়ালস টু 17s, তাহলে এস কত হয়ে যাবে? 3 বছর। এখান থেকেও তুমি ডিরেক্ট আনসার বার করতে পারতে, এবং এটা এই কোশ্চেনটার জন্য বেস্ট মেথড। দেখে নাও মেথডটা বুঝলে কিনা। তোমাকে এখান থেকে আর রেশিও বার করে দেন রেশিওকে মার্জ করে দেন ক্যালকুলেট করা, এত স্টেপ করতেও হতো না। এটা তো বেস্ট মেথড অবশ্যই। এজেন্ট হিসেবে এই কোশ্চেনের যেটা ফার্স্ট ওয়ে 1 বললাম সেটা তো ফিট একদম, বাট ওয়ে 2 যেটা বললাম সেটা আরও ইজি। দেখো তোমরা ধরতে পারলে কিনা। তোমাকে অলরেডি বলা আছে বাবার বয়স বা পিতার বয়স এফ ইকুয়ালস টু সানের 9 টাইমস, মাদার হচ্ছে সানের 8 টাইমস। তো দুজনকে অ্যাড করলে সেটা সানের কত টাইমস? 17 টাইমস। আর দুজনের একত্রে এজ বলা আছে 51, তাহলে সান কত? 3। ওকে, কোশ্চেন নাম্বার 60 দেখো। বলছে এ ডাজ 20% লেস ওয়ার্ক দ্যান বি ইফ এ ক্যান কমপ্লিট a piece of work in 7 whole 1/2 hours, then B can do it in A, B এর তুলনায় 20% কাজ কম করে।
20% মানে কত? আমি ফ্র্যাকশনাল ভ্যালু যদি জানি 1/5, তার মানে বি যদি 5 করে, এ বি এর তুলনায় 20% কম করে মানে 1 কম করে, তো 5-এ 1 কম করে মানে এ কত করে? 4। কেউ যদি এভাবে ফ্র্যাকশন না ইউজ করে লিখতে চাও সে এভাবে লেখো, বি যদি 100 কাজ করে তো এ বি এর রেসপেক্টে 20% কম কাজ করে, তাহলে এ করে 80, এটাকেই যদি তুমি 20 দিয়ে কাটো তো 4:5 পাবে। ঠিক আছে, বোঝা গেছে? ইফ এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 7 হোল 1/2 আওয়ার্স, তা এটা কি পেয়েছো? এটা ওদের এফিসিয়েন্সি। কে কি হিসেবে কাজ করে সেটা তার এফিসিয়েন্সি বোঝায়। তো দুজনের এফিসিয়েন্সি রেশিও পেয়েছে 4:5। এবার টাইম দেখো, এ কত টাইম নেয়? 7 হোল 1/2 আওয়ার্স বা 15-2 ঘন্টা। 15-2 ঘন্টা এ টাইম নেয়, তাহলে এর এফিসিয়েন্সি 4, এ টাইম নেয় 15-2, তাহলে ওয়ার্কটা কত? ওয়ার্ক ইকুয়ালস টু কী হয়? এফিসিয়েন্সি ইন্টু টাইম। তুমি যে কর্মক্ষমতা দিয়ে কাজ করো এবং যতটা তুমি টাইম নাও তার গুণফল হচ্ছে কতটা কাজ আছে। তাহলে এর এফিসিয়েন্সি 4 আর এ টাইম নেয় 15-2, তাহলে টোটাল কাজটা কত? 30 ইউনিট। ঠিক আছে, তাহলে টোটাল কাজটা 30 ইউনিট। এবার উল্টোটা দেখো, তুমি বি এর এফিসিয়েন্সি জানো, তাহলে বি এর টাইম কতটা লাগবে? তাহলে বি এর টাইম যেটা লাগবে, টাইম ফর বি, দ্যাট ইজ ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, দ্যাট ইজ 6 ডেজ। তো 6 হবে তোমার, 6 আওয়ার্স, দ্যাট ইজ অপশন বি, 6 ঘন্টা। ঠিক আছে, কোশ্চেনটা তুমি যদি ইজিলি করতে তুমি এভাবেও করতে পারতে, এ রেশিও বি, এই হলো এফিসিয়েন্সি। দেখো এক্সামে কী করে তাড়াতাড়ি করবে সেই অ্যাপ্রোচগুলো শিখে নাও। এই হলো তোমার এফিসিয়েন্সি, এই হলো তোমার টাইম, এই হলো তোমার ওয়ার্ক। ঠিক আছে, এর এফিসিয়েন্সি বি এর ছিল হচ্ছে 5, এর ছিল 4, টাইম লেগেছে ওর 15-2, তো 4 ইন্টু 15-2 করলে ওয়ার্ক পাবে, ওয়ার্ক কত? 30। ওয়ার্কটা তো দুজনেরই সেম, তাহলে এই যে 30 এটাকে এপাশে বসিয়ে দাও, 30কে 30 বসিয়ে দাও। এবার বি এর এফিসিয়েন্সি 5, ওয়ার্ক 30, তো টাইম কত লাগবে? 30কে 5 দিয়ে ডিভাইড করো, দ্যাট ইজ 6 আওয়ার্স। দেখো এইটুকু একটা ছকের মধ্যে তোমার অঙ্কটা ডান। ঠিক আছে, 6 আওয়ার্স তোমার আনসার এসে যাবে অপশান বি। বুঝে গেছো কিনা দেখে নাও। চলে আসবো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 61। কী বলছে? আমি অবশ্যই এটা পরের দিন খেয়াল রাখবো যাতে এই মাঝের এই ওয়াটারমার্কটা এতটা ডার্ক না আসে। তো তোমাদের যদি আজকে অসুবিধা হয়ে থাকে প্লিজ আজকের ক্লাসটাতে তোমরা একটু বেয়ার করে নাও, পরের দিন থেকে এই অসুবিধা হবে না। বলছে ইন হোয়াট প্রপোর্শন মাস্ট আ গ্রসার মিক্স হুইট অ্যাট ₹2.04 পার কেজি। এক ধরনের হুইট আছে যেটার দাম 2 টাকা 4 পয়সা পার কেজি, আরেক ধরনের হুইট আছে যেটা 2 টাকা 88 পয়সা পার কেজি। এই দুটোকে মিক্স করে একটা হুইট বানাবে যেটার দাম 2.52 পার কেজি, 2 টাকা 52 পয়সা পার কেজি। যখনই এই রকম প্রপোর্শন বার করতে চাইবে আমরা যে মেথড ইউজ করব দ্যাট ইজ অ্যালিগেশন মেথড। এই মেথডটা আমি একটা আলাদা করে ভিডিও এনে তোমাদের বোঝাবো, যাদের একদম বোঝা নেই তাদের জন্য আমি বলে দিই। অ্যালিগেশন মেথডে কী করা হয়, ধরো দুটো কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি 1 অ্যান্ড কোয়ান্টিটি 2, বা দুটো ধরো তোমার কাছে প্রাইস আছে, তুমি প্রাইস 1 আর প্রাইস 2কে মিক্স করে তুমি একটা মিডল প্রাইস বার করেছো পি। তো মনে রাখতে হবে সবসময় এই যে পি হবে, পি একজনের থেকে ছোট হবে আরেকজনের থেকে বড় হবে। ইদার এটা হবে P1 থেকে বড় P2 থেকে ছোট, অর কি হবে P2 থেকে বড় P1 থেকে ছোট। এটা যদি না স্যাটিসফাই হয় তুমি অ্যালিগেশন করতেই পারবে না। মানে এই যে ভ্যালুটা মাঝে তুমি বসাচ্ছ তাকে একজনের থেকে ছোট হতে হবে, অন্যজনের থেকে বড় হতে হবে। তো তুমি ধরো প্রথম কন্ডিশনটা দেওয়া আছে যে P1 থেকে P বড়, তাহলে এখানে তুমি কি করবে P মাইনাস P1 আসবে এখানে, আর P2 থেকে P ছোট তাহলে এটা P2 মাইনাস P আসবে। এবং এই দুটোর যে রেশিও হবে সেই রেশিওটা কি রেশিও? যে রেশিওতে এদের দুজনকে তুমি মিক্স করে এই পি বানিয়েছো। ক্লিয়ার? বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যালিগেশনের ফান্ডা, বেসিক ফান্ডামেন্টালস হচ্ছে এটা, যে দুটোকে তুমি কি রেশিওতে মিক্সড করে বানিয়েছো না সেটা হচ্ছে এইভাবে তুমি অ্যালিগেশন করে বার করতে পারো। তাহলে চলে আসি আমাদের কোশ্চেনে। তোমাকে বলা হয়েছে যে 2.04 পার কেজি এটা একটা ধরনের হুইট আর 2.88 কেজি একটা ধরনের হুইট, সেই দুটোকে মিক্স করে তুমি 2.52 পার কেজির একটা হুইট বানাচ্ছ। যেহেতু এই ভ্যালুটা দেখো এই দুটো ভ্যালুর মাঝের একটা ভ্যালু, তো আমি অ্যালিগেশন করতে পারবো। তো এখানে কত আসবে 2.52 মাইনাস 2.04, আর এখানে আসবে 2.88 মাইনাস 2.52, তাহলে এখানে কত আসছে 0.36, এখানে আসছে 0.48। পয়েন্ট কেটে দাও, 12 দিয়ে কাটবো, 3:4। তাহলে কি প্রপোর্শনে কোনটা আগে বলেছে কোনটা পরে বলেছে? যেটা আগে বলেছে তার প্রপোর্শন প্রথমটা, যেটা পরে বলেছে তার প্রপোর্শন পরেরটা। তাহলে এটাকে 3 ইউনিট আর এটাকে 4 ইউনিট মিক্স করা হলে দ্যাট ইজ 3:4, এই রেশিওতে মিক্স করা হলে তুমি তোমার ডিজায়ার্ড প্রাইসটাতে বেচতে পারবে। তো আনসার হয়ে যাবে 3:4, দ্যাট ইজ ডি। চলে আসবো কোশ্চেন নাম্বার 62। বলছে আর সাম অফ ₹300 is divided among P, Q and R in such a way that Q gets ₹30 more than P and R gets ₹60 more than Q, then ratio of their shares is. Okay, তো সরি ফর দ্য ডিস্টারবেন্স।
তো দেখো আমি যেটা বলছিলাম সেটা কি ছিল না, আ সাম অফ রুপিস 300, মানে একটা 300 টাকা কার কার মধ্যে ডিভাইড করা হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে পি কিউ আর এর মধ্যে। কিভাবে না, কিউ গেটস 30 মোর দ্যান পি, তো পি যদি এক্স পায়, কিউ পায় 30 মোর দ্যান পি, আর পায় কত না 60 মোর দ্যান কিউ, দ্যাট ইজ কিউ যা পায় তার থেকে 60 বেশি, দ্যাট ইজ এক্স প্লাস 90। তো তিনজনে মিলে যেটা পায় সেটাই হচ্ছে 300। তো এখান থেকে ডিরেক্ট আমি বলতে পারি তিনজনে মিলে কত পায়, অ্যাড করে দাও না 3x প্লাস 120, এইটা মিলেই হচ্ছে 300। তো এখান থেকে আমি বলতে পারি হচ্ছে 3x হচ্ছে 180 অ্যান্ড এক্স হচ্ছে 60, 3x হচ্ছে 180, এক্স হচ্ছে 60। তো বলছে রেশিও অফ দেয়ার শেয়ার, তো রেশিও অফ দেয়ার শেয়ার কত, পি হয়ে গেল 60, কিউ হয়ে গেল 60 প্লাস 30 90, আর হয়ে গেল 60 প্লাস 90 150। তো জিরোগুলো কেটে দিলাম এবং 3 দিয়ে যদি ভাগ করি তো কত এসে যাচ্ছে 2:3:5, 2:3:5, অপশান এ। আচ্ছা অঙ্কটা না করে আমি কি কিছু করতে পারতাম আনসার ঠিক করতে? ডেফিনেটলি পারতাম। দেখো সেটা শিখে নাও কী করে করতাম। না তোমাকে বলেছে যে পি যা পায় তার থেকে কিউ বেশি পায় এবং কিউ যা পায় তার থেকে আর বেশি পায়। তার মানে এই সিকোয়েন্সটা তোমার বোঝা উচিত ছিল, পি এর থেকে কিউ, সরি, পি এর থেকে কিউ এর ভাগ বেশি হবে এবং তার থেকে আর বেশি হবে। তো সব থেকে বড় রেশিওটা আর এর হবে, সব থেকে ছোট রেশিওটা পি এর হবে। তো একমাত্র দেখো অপশান এতেই সেই রকমই আছে, যে সব থেকে ছোটোটা আছে প্রথমে পিতে এবং বড়টা আছে আর এতে। তুমি যদি অপশান বি দেখো, দেখো মাঝে ছোট আছে, হবে না। অপশান সি যদি দেখো মাঝে বড় আছে, হবে না। অপশান ডি যদি দেখো তো এটা উল্টে গেছে, বুঝতেই পারছো, উল্টো যেটা তুমি চাইছো তার ঠিক উল্টোটা দেওয়া আছে, এটাও হবে না। তো আনসার অপশান এ কেন হবে তুমি সলভ না করেও বলতে পারতে। তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো মাথায় রেখো, তোমাদের কেউ এগুলো ধরিয়ে দেবে না বা শিখিয়ে দেবে না ক্লাসে যে এইভাবে করতে হয়। চলে আসবে পরের কোশ্চেন 63, একদম সহজ কোশ্চেন, বাচ্চাবেলায় ক্লাস 4-5 বাচ্চারা এরকম করে। কস্ট অফ 15x ইজ 75, ফাইন্ড আউট দ্য কস্ট অফ 4 ডজন এক্স। তো 15টা এগের দাম 75 হলে সবসময় এটা ইউনিটারি মেথডে একে আসতে হয়, একটা ডিমের দাম 5 টাকা, তো 4 ডজন মানে হচ্ছে 4 × 12 = 48, তো 48টা ডিমের দাম কত হবে 48 × 5, দ্যাট ইজ 240। ঠিক আছে, 240 রুপিস আনসার হয়ে গেল অপশান এ। তো এটাতে করার কিছুই ছিল না, বোঝানোরও কিছু ছিল না। পরেরটা দেখো 64, বলছে পি কিউ অ্যান্ড আর স্টার্ট আ বিজনেস। এটা পার্টনারশিপ টপিক থেকে কোশ্চেনটা। পার্টনারশিপে অ্যাকচুয়ালি রেশিওই ফলো হয়, যারা এতদিন পার্টনারশিপ রেশিও মেথডে করনি তারা এখান থেকে শিখে নাও। পার্টনারশিপে কি বলছে না, পি কিউ আর স্টার্ট আ বিজনেস, পি ইনভেস্টস 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ কিউ ইনভেস্ট। তো এখান থেকে আমি বলতে পারি পি কিউ এর রেশিও কি, কিউ যদি 1 করে পি তার 3 গুণ, তো পি ইজ রেশিও কিউ হচ্ছে 3:1। কিউ ইনভেস্ট 2/3 অ্যাজ মাচ অ্যাজ আর ইনভেস্ট, তো কিউ আর আরেরটা কি না, কিউ করে আর যত করে তার 2/3, তার মানে আর যদি 1 করে কিউ তার 2/3 2/3, বা এই রেশিওটা হচ্ছে 2:3। তো এবার আমি দুটো রেশিওকে মার্চ করতে চাই, তো মার্চ কী করে করতে হয়, অলরেডি রেশিও চ্যাপ্টার আমি করিয়েছি, এই কারণেই আমি রেশিও দিয়ে শুরু করেছি। ম্যাক্সিমাম কোশ্চেন তোমার রেশিও থেকেই আসবে। তো 3 1 2 3 1 এখানে পাঠাও, 2 এখানে পাঠাও, তো 6:2:3, এটা হচ্ছে ওদের ইনভেস্টমেন্টের রেশিও। ইনভেস্টমেন্টের রেশিও পি কিউ আর এ, যেটা তোমাকে বলেছে সেখান থেকে পেলে। তোমাকে জানতে চেয়েছে ফাইন্ড দ্য রেশিও অফ ক্যাপিটালস অফ পি কিউ অ্যান্ড আর, তো এটাই তোমার ক্যাপিটালের রেশিও। ক্যাপিটাল মানে কি, যে যেটা ইনভেস্ট করে সেটাই তার ক্যাপিটাল। তুমি যে অংশটা ইনভেস্ট করছো বা যত টাকা ইনভেস্ট করছো সেটাই তোমার ক্যাপিটাল বা মূলধন। ব্যবসায় মূলধন রাখা মানেই হচ্ছে সেটা তোমার ইনভেস্টমেন্ট, তাই তোমার এই রেশিওটা যেটা ইনভেস্টমেন্টের পেলে সেটাই তোমার ক্যাপিটাল রেশিও। তো আনসার হয়ে গেল সি। এবার যেটা শেখাবো, যে কনসেপ্টটা বলবো সেটা বোঝো। তোমাকে এবার ধরো বললো যে আফটার 1 year দেয়ার ইজ আ প্রফিট অফ, ধরো তোমাকে কোশ্চেনে এটা অ্যাড করেছে, রুপিস, দেয়ার ইজ আ প্রফিট অফ রুপিস 77,000 অ্যান্ড আস্ক করেছে হোয়াট ইজ দ্য শেয়ার অফ বা হোয়াট ইজ দ্য প্রফিট অফ আর। তো আমরা কি করে করব না, এবার যেটা করতে হবে সেটা সবাই মনে রাখবে যে রেশিও অফ প্রফিট, এটা সবাই খাতায় নোট করো, রেশিও অফ প্রফিট ইজ সেম বা উইল বি সেম অ্যাজ রেশিও অফ ইনভেস্টমেন্ট, বা যেটাকে আমি আরেক কথায় কি বলতে পারি, রেশিও অফ ক্যাপিটাল। মানেটা কি, যে রেশিওতে তোমার ক্যাপিটাল তুমি ঢালবে বা যে রেশিওতে তুমি ইনভেস্ট করবে সেই রেশিওতেই তুমি প্রফিট তুলবে। মনে করো তুমি
1/3 ক্যাপিটাল হোল্ড করো কোনো একটা বিজনেসে, তো যত প্রফিট হবে তার 1/3 তোমার হবে। তুমি 1/4 করো, তো তোমার যত প্রফিট হবে তার 1/4 তুমি নেবে। তো একই রিজনে যদি দেখো এখানে তোমার 6:2:3 হয়েছিল পি কিউ আর এর তোমার ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল রেশিও, তো এটাই ওদের প্রফিট রেশিও হবে। তাহলে তিনজনের মিলে টোটাল প্রফিট, তোমাকে কোশ্চেনে বলেছে টোটাল প্রফিট কত, 77,000, আর তোমার কোশ্চেনে তিনজনের টোটাল প্রফিট কত, 11 ইউনিট। তো তিনজনের টোটাল 11 ইউনিট প্রফিট হচ্ছে 77,000। 11 ইউনিটের ভ্যালু যদি 77,000 হয়, একের ভ্যালু কত, 7,000। তাহলে এই 7,000 পেলাম একের ভ্যালু, তো যার প্রফিট দরকার তুমি বার করে নেবে। তো 6 মানে 42,000, তাহলে 77,000-এর মধ্যে 42,000 পি এর প্রফিট, 2 মানে হচ্ছে 14,000, আর 3 মানে হচ্ছে 21,000। তো তোমাকে আর জানতে চেয়েছিল, তো আনসার হবে 21,000। বাট তুমি প্রত্যেকের প্রফিট বার করতে পারো, কোনো দুজনের প্রফিটের ডিফারেন্স বার করতে পারো, কোনো দুজনের প্রফিটের তুমি সাম বার করতে পারো, যা বলবে তুমি বার করে নিতে পারো। তো এই ছিল আমাদের কনসেপ্ট। লাস্ট কোশ্চেন আজকে দেখবো, কোশ্চেন নাম্বার 65। কি বলছে, Jagatram, a milk seller, has certain quantity of milk to sell. In what ratio he should mix water to gain 5% by selling the mixture at cost price? দেখো 5%, আগে আমি বলে দিই অঙ্কটা কী করে করতে হবে। 5% মানে কত, 5% মানে যে জানে ডিরেক্টলি লিখবে ফ্র্যাকশনাল ভ্যালু 1/20, যে জানে না সে 5%কে কত লিখবে, 5/100, এবং তারপরে বলবে এটা হচ্ছে 1/20। আচ্ছা, মনে রাখবে যখন ওয়াটার মিক্স করে 5% গেন করা হচ্ছে, তখন তার রেশিওটা কি, গেন করার রেশিওটা কি, এই যে 20 যদি টোটাল মিক্সচার হয় তাতে ওয়াটার যেটা মেশানো হচ্ছে, এইটাই হচ্ছে রেশিও। প্রফিটের রেশিও 1:20, তো মিক্স করার রেশিও, ওয়াটার রেশিও টোটাল, যতটাতে তুমি যতটা মেশাচ্ছ সেটাও 1:20। তো এই ধরনের কোশ্চেন যদি তোমাকে দেয় আবার কখনো রিপিট করে, তো তুমি ডিরেক্ট যে পার্সেন্টেজটা দেওয়া আছে তার যে ফ্র্যাকশনাল ভ্যালু, সেই ফ্র্যাকশনাল ভ্যালুটাই হবে মিক্সড করার রেশিও। 1:20 হবে আমার ওয়াটার রেশিও টোটাল। তো এটাই আমার প্রফিটের রেশিও, এটাই আমার ওয়াটার, আর যেটা মিক্স করছি টোটালের রেসপেক্টে তার রেশিও। এবার কথা হচ্ছে, আমি যখন কোনো, এটা অ্যাকচুয়ালি ডিসঅনেস্ট শপকিপারের কনসেপ্ট, অসৎ ব্যবসায়ী, ডিসঅনেস্ট শপকিপার, আমরা যেটা থিওরি ক্লাসে করিয়ে থাকি। তো ডিসঅনেস্ট শপকিপার, সে ডিসঅনেস্টি কীভাবে দেখাতে পারে, একটা হচ্ছে সে, দেখে নাও, একটা হচ্ছে সে কী করতে পারে না, সে করতে পারে কি, যতটা তোমার অ্যাকচুয়াল ওয়েটে সে কম দিল। ধরো 1 কেজির বদলে সে একটা ফলস ওয়েট ইউজ করলো এবং তোমাকে 800 গ্রাম দিচ্ছে। তো কম ওয়েট দিয়ে তার প্রফিট করার টেকনিক কী কী হতে পারে, এটা হচ্ছে একটা কম ওয়েট দিয়ে প্রফিট করা। একটা হচ্ছে মিলাওয়াট, বা তুমি বলতে পারো অ্যাডাল্টারেশন, যেটা এই ওপরের এক্সাম্পলে করা হয়েছে। অ্যাডাল্টারেশন বা মিলাওয়াট বা ভেজাল মেশাচ্ছে, মানে 100 ml দুধ তোমাকে দেওয়ার কথা, তার মধ্যে ও 20 ml জল মিশিয়ে দিল। তার মানে 100 ml দুধ না এসে তোমার কাছে দুধ অ্যাকচুয়ালি এলোটা কত, 80 ml, বাকিটা জল। তাহলে এই 20 ml যে জলটা মেশালো এটা ওর প্রফিট, কারণ জলের জন্য তো ওকে কোনো টাকা পে করতে হচ্ছে না। বা যদি ওকে দাম দিয়েও যদি মিনারেল ওয়াটারও মেশায়, সেটা তো দুধের থেকে কম দাম। আর থার্ড কি হচ্ছে, বোথ, মানে সে ওয়েটও কম দিচ্ছে আবার মিলাওয়াটও করছে বা অ্যাডাল্টারেশন করছে। তো দেখো যখন ওয়েট কম দেবে, মনে করো 1 কেজি তুমি জিনিস কিনতে গেছো, তোমাকেও দেখালো 1 কেজির ওয়েট, বাট অ্যাকচুয়ালি ও ইউজ করেছে 800 গ্রামের বাটখারা। তার মানে এখানে ও প্রফিট করলো কতটা, 200 গ্রাম প্রফিট করলো। 1 কেজি দেওয়ার বদলে 800 গ্রাম দিল, 200 গ্রাম প্রফিট করলো। আর কেউ যদি তোমাকে বলে প্রফিট কত, 200 গ্রামের প্রফিট, প্রফিট পার্সেন্টেজ কত, 200 গ্রাম প্রফিট করছে, ও কত দিয়েছে না, ও কিন্তু 1 কেজি দেয়নি, ও 800 দিয়েছে, তো 800তেও 200 গ্রামের প্রফিট করে নিচ্ছে। তাহলে এটা হবে ওর প্রফিট পার্সেন্টেজ, 200/800 ইন্টু 100 পার্সেন্টেজ, দ্যাট ইজ 25%। তাহলে ও 25% প্রফিট করে এক্ষেত্রে। নেক্সট পরেরটাতে দেখো আমি কি বলেছিলাম, যে 100 ml দুধ দেওয়ার সময় ও 20 ml তাতে জল মিশিয়ে দেয়। তার মানে তুমি অ্যাকচুয়ালি দুধটা কত পেলে, 80 ml, 100 ml না পে। তাহলে তুমি 80 ml দুধে ও 20 ml এর প্রফিট করে নিল, তাই তো। ও কিন্তু পুরো 100 দিলই না, ও তোমাকে 80 দিল এবং তাতে 20 ml জলের প্রফিটটাও করে নিল। তাহলে এক্ষেত্রেও তোমার প্রফিট পার্সেন্টেজ কত হবে, 25%। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিসঅনেস্ট শপকিপারের বা ডিসঅনেস্ট মিল্কম্যানের প্রফিট পার্সেন্টেজ বার করতে পারি। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তোমরা যদি বলো তাহলে তোমাদের জন্য স্পেশালি এই টপিকের একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, 3টে কাজ। নাম্বার 1, যে ভিডিওগুলো আমি প্রোভাইড করছি পুরো কমপ্লিট ভিডিও তোমাদের ওয়াচ করতে হবে। তোমরা কিন্তু কমপ্লিট ভিডিও দেখছো না, যতটুকু ইচ্ছে হলো দেখলাম, বাকিটা ছেড়ে দিলাম, এরকম করলে সিরিয়াসনেসের অভাব থাকলে পরীক্ষা ভালো হবে না। তো তোমাদের যেটা করতে হবে, সিরিয়াসলি পুরো ভিডিওটা দেখতে হবে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগেছে, কি কোনো পয়েন্ট বুঝতে না পারলে সেটা জানাও। তোমাদের ক্ষেত্রে কমেন্টও আমি খুব কম পাচ্ছি, তো তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাবে যে ভিডিও ভালো লেগেছে কিনা। যদি না ভালো লাগে সেটাও জানাবে, এমন নয় যে ভিডিও ভালো লাগেনি জোর করে না বলছো। তো তোমরা অনেস্টলি ফিডব্যাক দেবে। অ্যান্ড থার্ড হচ্ছে কি, অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করো। এবং যেহেতু আমরা একটা এরকম একটা
তোমাদের জন্য প্রজেক্ট নামিয়েছি, তোমাদের জন্য আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করছি, আমাদের পেড ক্লাসের পাশাপাশি এই কন্টেন্টগুলো তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি, এবং তোমাদের জন্য শুধু নয়, যারা ক্লাস অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য, সবার জন্য। তো সেই কারণে তোমাদের থেকে এটুকুই আমাদের ডিমান্ড যে তোমরা এটাকে যতটা পারবে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার বাড়ে এবং আমরা আরও কন্টেন্ট তোমাদের দিতে উৎসাহী হই। তো দেখো, আজকের ক্লাসে আমরা 15টা কোশ্চেন করলাম। অনেকটা টাইম নিয়ে 15টা কোশ্চেন সলভ এই কারণে করলাম, এই 15টা কোশ্চেনের সাথে 15টা রিলেটেড কনসেপ্ট বা ইম্পর্টেন্ট আমরা ডিসকাস করে নিলাম পয়েন্ট, যেগুলো এক্সামে আবার রিপিট হলে আমাদের কোনো অসুবিধা হবে না। নতুন কিছু টেকনিক তোমাদের শেখানো হলো, যেটা ডেফিনেটলি তোমাদের এক্সামে টাইম সেভ করতে হেল্প করবে। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা থামস আপ, লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। এছাড়াও তোমাদের কোনো পার্টিকুলার টপিকের কোনো ডিমান্ড থাকলে সেটা তোমরা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, বা আমাদের ইনস্টিটিউটের অ্যাডমিন নাম্বার 8813005030 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং দেখো, তোমাদের এখানে অলরেডি প্লেলিস্ট এবং পুরনো ভিডিও এবং আমাদের চ্যানেলের লিঙ্ক চলে এসছে। তো তোমরা সেখান থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, এবং আমাদের ভিডিওসগুলো দেখে তোমরা প্রিপারেশানে হেল্পে লাগাও প্রিপারেশানের। আশা করছি তোমরা হেল্প পাবে। তো আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করছি। দেখা হবে আগামী ক্লাসে খুব শীঘ্রই। টিল দেন, গুড নাইট সবাইকে, অ্যান্ড বেস্ট উইশেস টু অল অফ ইউ। থ্যাংক ইউ।